আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যারিস্টার সাইদুল হক সুমন এ বাংলাদেশে খুব কম মানুষই আছে যারা এই লোকটাকে অপছন্দ করে। কারণ হলো, মানুষের মনের মধ্যে স্বপ্ন যে টাইপের এমপি, অতটা না হলেও এর কাছাকাছি একজন এমপি কেমন হতে পারে, কতটা ব্যতিক্রম হতে পারে, যে স্বল্প কয়েকদিনের এমপি তিনি হয়েছিলেন, তিনি সেটা প্রমাণ করেছিলেন। এবং তার আসনে আওয়ামী লীগের মনোনয়ন সে পায়নি। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের দীর্ঘ সময়ের প্রভাবশালী এবং বলতে পারেন যে এক সময়ের ওই এলাকায় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সাইদুল হক সুমন তিনি এমপি হয়ে গিয়েছিলেন। এবং এমপি হওয়ার আগে তার যে পরিচয় তৈরি হয়েছিল, তিনি সামাজিক বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে বলতে সেই সামাজিক ইস্যুগুলোতেই তিনি এমপি হওয়ার সাথে সমন্বয় করে ফেলছিলেন। ফলে সাইদুল হক সুমনকে যখন গ্রেফতার করা হয়, তখন সবাই ধরেই নিয়েছে যে ডক্টর ইউনূস সরকার এমন এক প্রতিহিংসার খেলা খেলছে, এখানে শুধু আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা না, আওয়ামী লীগের গন্ধ আছে এরকম মানুষজনকেও দীর্ঘদিন জেলে থাকতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় এসে 2 মাস পেরিয়ে গেছে, সাইদুল হক সুমনরা এখনো কারাগারের 4 দেয়ালে বন্দী আছেন। তাকে মুক্ত করার, জামিনে আনার চেষ্টা বন্ধ হয়ে আছে তা না, চেষ্টা অব্যাহত আছে। তিনি জেল থেকে আইনজীবীদের ইলেকশন করার ইচ্ছা পোষণ করেছিলেন একবার, এরকম জানা গেছে। এবার একটা নতুন খবর, এই বাংলাদেশে হরিলুট যে কত প্রকার হতে পারে এবং ডক্টর ইউনূস ক্ষমতায় এসে হরিলুটের যে নতুন মাত্রা দেখিয়েছে, তার একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে সাইদুল হক সুমনের এলাকায় যা হয়েছে। কি অদ্ভুত রকম কাণ্ড দেখেন। সে সময়ের এমপি, তার নামে একটা বরাদ্দ গেল 50 লাখ টাকা। সেই বরাদ্দটা খরচও হলো, কিন্তু এমপির আর এখানে কোনো হাত নাই। এমপি যেহেতু এমপি না, জেলে চলে গেছে, কিন্তু এটাকে নিয়ে 7-5-9-6 হয়ে গেল। সেরকম একটা খবর আমাদের সামনে আছে। খবরটা এরকম যে জেল থেকে সুমনের তোপ, তার নামে বরাদ্দ দেওয়া 50 লাখ টাকা কোথায়? কারাগার থেকে রিট করার প্রস্তুতি। হবিগঞ্জের মাধবপুরে সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের নামে বরাদ্দকৃত প্রায় 50 লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নতুন করে আলোচনার ঝড় তুলেছে। বর্তমানে কারাবন্দী সুমন জেল থেকে তার ঘনিষ্ঠদের মাধ্যমে এই অর্থের হিসাব জানতে চেয়েছেন এবং হাইকোর্টে রিট দায়েরের জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি বর্তমান সংসদ সদস্যকেও বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। অভিযোগ উঠেছে, ব্যারিস্টার সুমন এলাকা ছাড়ার পর তৎকালীন ইউনো কে এম ফয়সাল ও কিছু অসাধু ঠিকাদার ভুয়া প্রকল্প দেখিয়ে ওই টাকা, মানে ওই 50 লাখ টাকা তুলে নিয়েছেন। 2024 সালে স্থানীয় পত্রিকার সম্পাদক আনিসুর রহমান রতন এই বিষয়ে তৎকালীন হবিগঞ্জের জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এলজিইডির মাধ্যমে চা শ্রমিকদের জন্য রেইনকোট, সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ সরবরাহ এবং রাস্তা ও কালভার্ট নির্মাণে বরাদ্দকৃত অর্থ যথাযথ প্রক্রিয়া ছাড়াই উত্তোলন করা হয়েছে। অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয় যে প্রকল্পের গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েব করা হয়েছে এবং টাকা নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ে ফেরত না দিয়ে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় তৎকালীন ইউনো এবং কিছু নামমাত্র ঠিকাদারের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত ঠিকাদারের পরিচয় এখনো জানা যায়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারী বলেছেন, এলজিইডি দপ্তরে বারবার তথ্য চেয়েও সন্তোষজনক জবাব মেলেনি। স্থানীয় সংসদ ইঞ্জিনিয়ার এস সাজন জেলা প্রশাসকের কাছে এই অভিযোগের তদন্ত চেয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যারিস্টার চলে যাওয়ার পরও কারা তার সরকারি টাকা তুলল, তাদের জেলে দেওয়া উচিত। উচ্চ পর্যায়ে এর তদন্ত হওয়া দরকার। অভিযোগ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা প্রশাসক জিএম সরফরাজ জানান, এখানে ব্যারিস্টার সুমন বড় বিষয় নয়, সরকারি অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই। যেহেতু এটি পুরনো ঘটনা, তবুও অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই যে আমি বললাম, আমাদের দেশটা একটা অদ্ভুতুরে দেশ, আর এই দেশে সরকারি টাকা লোপাট হয়ে গেলে পরে ধরেই নেওয়া হয় যে সরকারি মাল দরিয়া মে ঢাল। ওই দরিয়া থেকে আর সরকারি অর্থ উঠে আসে না। 50 লক্ষ টাকা, 1 না 2 না 50 লক্ষ টাকা, তাও আবার
সমাজের পিছিয়ে থাকা হতভাগ্য চা শ্রমিকদের তাদের উন্নয়নের জন্য কয়েকটা সেলাই মেশিন, কয়েকটা রেইনকোট দেওয়া হবে, সেই টাকা তুলে নেওয়া হলো। সুমনের ক্ষেত্রে সবার কাছেই বিষয়টা একটু অন্যরকম খটকার। আমি শুরুতেই বললাম যে সুমন পুরো বাংলাদেশের মানুষের এমপি সম্পর্কে যে ধারণা, এমপির ইমেজটাই চেঞ্জ করে দিয়েছিল। সে তার এলাকায় যেভাবে কাজ করছিল, যেভাবে বরাদ্দ নিচ্ছিল, যেভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিল, এটার সাথে কোনো অবস্থাতেই তার যে পরিণতি পরে ইউনূস সরকার তার যে পরিণতি দাঁড় করিয়েছে, এটা যেন কোথাও মানানসই হয় না। সেই গতানুগতিক হত্যা মামলায় অভিযুক্ত আসামি, এইসব করে 1 বছর 1.5 বছর, হ্যাঁ রাজনৈতিক মানুষের জন্য হয়তো কারাবরণটা তেমন কোনো বিষয় না, কিন্তু ব্যারিস্টার সুমনের মতন একজন লোকও যদি ট্রেডিশনাল আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের সম্পর্কে পাবলিক পারসেপশন আছে, যারা দুর্নীতি পরায়ণ, এরা রাজনীতি খুন খারাপি করে, এরা অপরাজনীতি করে, তাদের সাথে এই লোকটার মিলে না। ফলে এরকম একটা মানুষ যদি জেলে থাকে, তাহলে ভবিষ্যতে সৎ সমাজমুখী গণমুখী মানুষ যখন এমপি হতে যাবে, সেও চিন্তা করবে, আরে মানুষের জন্য খেয়ে না খেয়ে করব, তারপরে তো কোনো একটু এদিক সেদিক হলেই বাকি জীবনটা জেলখানায় পচে মরতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুনছেন এবং নিজেদের প্রাত্যহিক জীবনে অনুভবও করছেন যে বাংলাদেশের অর্থনীতি আর ঘুরে দাঁড়াচ্ছে না। ঘরে ঘরে বিদ্যুৎ নেই, ফ্যাক্টরিতে বিদ্যুৎ নেই, সংসদ ভবনে গিয়েও সেটার ঢেউ লাগছে। গ্যাস নেই, রাস্তায় পর্যাপ্ত পরিমাণে গাড়ি চালানো যাচ্ছে না, পাম্পে পাম্পে তেল নেই। এই যে হাহাকার, শুধু কি এই হাহাকার? সরকার রাজস্ব আয় যা করে সেখান থেকে ব্যয় করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়, এমপি মন্ত্রীদের বেতন দেয়, রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে মেনটেন করে। আমরা শুনছি যে লক্ষ্যমাত্রা যেটা একটা দেশের রাজস্ব আয়ের, তার 1/3 মাত্র অর্জিত হচ্ছে, অর্ধেক অর্জিত হচ্ছে। তাহলে আমরা যে গত 10 বছর টানা 6 থেকে 7-এর মধ্যে আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধিটা ছিল, এই প্রবৃদ্ধিটা ডক্টর ইউনূসের আমলে এসে 3.5 হয়ে গেছে, অর্থাৎ 3.5, অর্ধেক নেমে গেছে। এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায়, যদিও নির্বাচনটি নিয়ে অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা মেটিকুলাস ডিজাইনের নির্বাচন, সেদিকে গেলাম না, সেটা ভিন্ন একটা আলোচনা। কিন্তু আপাত দৃষ্টিতে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে ভূমিধস বিজয়ের মাধ্যমে একটি দল ক্ষমতায় এসছে। অবশ্য ভূমিধস বলবো কি করে, যাদের সাথে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা নির্বাচনেই ছিল না। কারণ যারা নির্বাচন করছেন তারা জানতেন আওয়ামী লীগ থাকলে তাদের পক্ষে জিতাটা সম্ভব নাও হতে পারে। তাই ডক্টর ইউনূসকে ব্যবহার করে তারা আওয়ামী লীগকে ব্যান করে রেখেছেন। আওয়ামী লীগকে ব্যান করার জন্য এই ডক্টর ইউনূসের পালা কুত্তাদেরকে ব্যবহার করেছে। এই পালা কুত্তারা গিয়ে ডক্টর ইউনূসের কাছে দাবি দিয়েছে, আর সেই দাবিতে ডক্টর ইউনূস সায় দিয়েছে। পিছনের শক্তি ছিল বিএনপি। কিভাবে বুঝবেন এইভাবে যে ডক্টর ইউনূসের যে সময়ে বাংলাদেশে পার্লামেন্ট ছিল না, নিয়ম হচ্ছে যদি কোনো দেশে কোনো একটা বিশেষ সময়ে পার্লামেন্ট না থাকে, অথবা পার্লামেন্ট থাকলেও পার্লামেন্ট অধিবেশনে নাই, সেই রকম সময়ে জরুরি কোনো প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে কোনো আইন করতে হয়, তখন অর্ডিন্যান্স জারি করা হয় প্রেসিডেন্টকে দিয়ে। আর প্রেসিডেন্টের এই অর্ডিন্যান্সটা কার্যকর থাকে সংসদ যখন কার্যকর হয়, অর্থাৎ সংসদ যখন আবার সেশনে ফিরে বা সংসদ যখন কাজ শুরু করে, সেই কাজ শুরু করার মধ্যে 60 দিন পর্যন্ত থাকে, 60 কার্য দিবস। এই 60 কার্য দিবসের মধ্যে প্রেসিডেন্টের অর্ডিন্যান্সটিকে যদি রাষ্ট্র পার্লামেন্টের মাধ্যমে আইনে পরিণত না করে, তাহলে সেটি বাতিল হয়ে যায়। তাহলে ডক্টর ইউনূস যে আইন করেছিল, অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগকে ব্যান করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অর্ডিন্যান্সটি করেছিল, সেই অর্ডিন্যান্সটি তারেক জিয়ার পার্লামেন্টের প্রথম দিন হইতে 60 দিনের মধ্যে যদি তিনি পাশ না করাতেন, তাহলে সেটি অটোমেটিক বাতিল হয়ে যেত এবং আওয়ামী লীগ আর নিষিদ্ধ সংগঠনের তকমা পেত না, অর্থাৎ নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধতার তকমাটা পেত না।
তারেক জিয়া এসে কি করলেন, সেটাকে ওই 60 দিন যাওয়ার আগেই পাশ করিয়ে দিলেন। তার মানে সেটি আইনে পরিণত হলো। তাহলে এখন বোঝেন যে তারেক জিয়া এখন তার পার্লামেন্টের 200 আসনের উপরে 213 থেকে 14টি আসন আছে। সেই জায়গায় তিনি তাদেরকে যদি তিনি পাশ না করাতেন তাহলে কিন্তু এটা আইন হতো না। তিনি পাশ করিয়ে দিয়েছেন, তার মানে হচ্ছে এটা যখন করা হয় তখনও তার সমর্থন ছিল। সেই জন্য বলছি তারেক জিয়া অথবা জামাতে ইসলামী তারা জেনেছেন, বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের মতো গণভিত্তিক মানুষের ভালোবাসার এবং সাংগঠনিক কাঠামোতে শক্তিশালী একটা দল যদি রাস্তায়, ক্ষমতায় এবং নির্বাচনে থাকে তাহলে তাদের পক্ষে ক্ষমতার মসনদে বসা সম্ভব না। সেই জন্যই এই ঘটনাটি তারা করেছে। এখন ক্ষমতায় বসার পর কোনোভাবেই তিনি রাজস্ব আদায় বৃদ্ধি করতে পারছেন না, ব্যাংকে টাকার প্রবাহ আনতে পারছেন না, অর্থনীতিকে সচল করতে পারছেন না। প্রতিদিনে অর্থনীতি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এবং মানুষের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে না। কেন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না? এক কথায় যদি বলি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি বৃদ্ধি করতে হলে আওয়ামী লীগকে লাগবে। আওয়ামী লীগ যদি মাঠে সক্রিয় না হয়, আওয়ামী লীগের মানুষ যদি স্বাচ্ছন্দ্যে না থাকে, আওয়ামী লীগের মানুষ যদি বিনিয়োগ না করে এবং অর্থনৈতিক গতিধারায় তারা যদি ফিরে না আসে, তাহলে বাংলাদেশে অর্থনীতি তারেক জিয়ার পক্ষে, ডক্টর ইউনূসের পক্ষে অথবা জামাতের পক্ষে কোনোভাবেই সুষ্ঠু এবং সচল করা সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, এই পৃথিবীতে সব মানুষ কিন্তু উদ্যোক্তা না, এন্টারপ্রেনর না। এই পৃথিবীর সব মানুষ কিন্তু টাকাওয়ালা না। একটা সমাজে একটা এলিট শ্রেণী থাকে এবং একটা উদ্যোক্তা শ্রেণী থাকে। এই শ্রেণী উন্নয়নের চাবিকাঠি। কিভাবে চাবিকাঠি? তারা বিনিয়োগ করে, সেই বিনিয়োগে 10টা কাজ সৃষ্টি হয়, 10 জন মানুষ কাজ করে, 10টা ফ্যামিলির জীবন পরিবর্তন হয়। এবং মেল, কারখানা, ইন্ডাস্ট্রি এবং শ্রমিক তাদের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা আসার পর যারা এমপি ছিল, আওয়ামী লীগের মন্ত্রী ছিল, অথবা এর আগের পর্যায়ে মন্ত্রী এমপি ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, বিভিন্ন জায়গার প্রতিষ্ঠিত মানুষ ছিল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, তাদেরকে কাউকে হত্যা করা হয়েছে, কাউকে শত শত মামলা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে রাখা হয়েছে। এর ফলে এই পরিবারগুলো, এই এলিট শ্রেণী, এই শাসক শ্রেণী, এই অর্থনৈতিকভাবে যারা কেপাবল, সেই শ্রেণীটা এখন নিজের জীবন নিয়েই মামলার পিছনে দৌড়াতে দৌড়াতে শেষ হয়ে যাচ্ছে। তাহলে তারা কি করে ইনভেস্ট করবে? তারা কি করে তার কারখানার 10 জনের জায়গায় 15 জন শ্রমিক নিয়োগ করবে? তারা কি করে নতুন নতুন প্রজেক্ট করবে? তারা তো এখন মামলা নিয়ে দৌড়াতে দৌড়াতেই তাদের জীবন শেষ। তাহলে বোঝেন, বাংলাদেশের যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা রাষ্ট্রে বিনিয়োগ করে, যারা কর্মসংস্থান সৃষ্টি করে, যারা সেলফ এমপ্লয়েড হিসেবে মানি রোলিং করে, যারা ব্যাংক, বিমা, বাণিজ্য এগুলাকে নিয়ন্ত্রণ করে, কর্পোরেশনগুলোকে যারা ওন করে, মালিকানা যারা হোল্ড করে, তাদের পরিমাণ, তাদের সংখ্যা কিন্তু আপনাকে দেখতে হবে লাখে, কোটিতে না, মিলিয়নেও না। তাহলে কয়েক লক্ষ মানুষ মাত্র এই শ্রেণীভুক্ত। এখন এই শ্রেণীর মানুষরা যখন নিজের জীবন নিয়েই পলাতক অবস্থায় দিনাতিপাত করছে, তাদের পক্ষে কোনোভাবেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, অর্থনীতিকে আরো উন্নত করার জন্য, নিজের জীবনকে আরো সমৃদ্ধ করার জন্য, নিজের সম্পদ বৃদ্ধি করার জন্য কোনো ধরনের কর্মকাণ্ডে তারা আর নেই। এর ফলে কি হলো যে অর্থনীতিতে একটা স্থবির অবস্থা বিরাজ করছে। এখন নতুন কুতুব যারা আসছে, এই বিএনপি জামাতের হাত ধরে যেই কুতুবেরা এখন এসছে, এই কুতুবেরা অর্থনীতিতে সমৃদ্ধশালী হতে এবং ক্ষমতার চাকায় এসে টাকা জেনারেট করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে অনেক সময় লাগবে। কারণ বাংলাদেশে যদি আপনি পরিসংখ্যান দেখেন, সরকারি চাকরিজীবী মানুষের সংখ্যা হচ্ছে মাত্র 10 থেকে 15%, আর বাকি 85% মানুষ ব্যক্তি উদ্যোগ, ব্যক্তি মালিকানা,
বেসরকারি এনজিও ওই রকম প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের জীবিকা এবং কর্মসংস্থানকে চালায় এবং ব্যবসার মাধ্যমে চালায়। এখন ওই শ্রেণীটা পৃথিবীর সব দেশেই, যেমন মনে করেন যে লোটাস কামাল, লোটাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তার ওখানে হাজার হাজার মানুষ কাজ করত। এখন এই হাজার হাজার মানুষের মধ্যে অসংখ্য মানুষের চাকরি চলে গেছে, কারণ তার অনেকগুলা প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। দেখেন আপনি নূর আলীর অনেকগুলা প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন যে আমাদের বেক্সিমকো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাহিন পুকুরস হোল্ডিংস লিমিটেড, এসালাম গ্রুপ লিমিটেড, তারপরে আখতারুজ্জামান বাবুর গ্রুপ লিমিটেড, এই যে গ্রুপ লিমিটেড বলছি, এদের অনেকেই পলাতক, এদের অনেকের অসংখ্য সম্পদ জব্দ করা হয়েছে, এদের অনেকেরই শিল্প প্রতিষ্ঠান বন্ধ। গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আপনি জানেন গাজী বাংলাদেশে এই যে ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক প্লাস্টিকের একটা বিপ্লব ঘটিয়েছিল। তার কারখানাটিকে কিভাবে পোড়ানো হয়েছে আপনারা দেখেছেন। তো আমি যাদের নাম বলছি, এটা তো কয়েকজনের নাম মাত্র বলছি। এইরকম শত শত হাজার হাজার মানুষ, কেউ মামলায়, কেউ হামলায়, কেউ সন্ত্রাসে, কেউ মবে আক্রান্ত হয়ে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। এর ফলে কি হচ্ছে, প্রতিদিন কিন্তু যার বয়স গতকাল 18 থেকে একদিন কম ছিল, আজকে তার বয়স 18 হচ্ছে। এরকম প্রতিদিন কর্মক্ষেত্রে অর্থাৎ আমাদের শ্রমবাজারে নতুন নতুন শ্রমিক যুক্ত হচ্ছে। এই নতুন শ্রমিক যুক্ত হওয়ার সাথে সাথে যদি কর্মসংস্থান সৃষ্টি না হয়, তাহলে এই শ্রমিক বেকারের সংখ্যা প্রতিদিন বাড়াচ্ছে। আর একজন বেকারের সংখ্যা বাড়ানো সমাজে হাহাকার বাড়াচ্ছে, অস্থিরতা বাড়াচ্ছে। কারণ মানুষ যখন বেকার থাকে, মানুষের হাতে যখন টাকা থাকে না, কর্ম থাকে না, মানুষ নানাবিধ অন্যায় কাজে জড়িত হতে পারে এবং জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। তরুণরা বিপদগামী হয়, তারা জঙ্গি হয়, তারা রাষ্ট্রবিরোধী হয়, তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। তারা, সোজা কথা হচ্ছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই কারখানা থেকে তাদেরকে বাঁচানোর পথ, তাদের হাতে কাজ তুলে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা, অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটাতে তাদেরকে নিয়ে আসা। আজকের দিনে আমরা কি দেখছি, এই সরকার এখনো বিনা বিচারে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন সহ অসংখ্য মানুষকে জেলের প্রকোষ্ঠে বেঁধে রেখেছে। প্রধান বিচারপতির বিরুদ্ধে খুনের মামলা, যিনি হাঁটতেও পারেন না, লালবাগে গিয়ে তিনি খুন করে এসছেন, তার বিরুদ্ধে মামলা, সেই মামলাটিতেও তাকে জামিন দেওয়া হয় না। এই যে মনে করেন, একটা দেশে যখন প্রধান বিচারপতি যখন জেলে থাকে, তখন বুঝবেন পুরা বিচার ব্যবস্থাই এখন জেলে আছে। এই জেলে থাকা বিচার ব্যবস্থার পক্ষে আপনাকে, আমাকে, আমাদেরকে, রাষ্ট্রকে কোনো ধরনের ন্যায় বিচার দেওয়া সম্ভব না। আপনি কি কখনো শুনেছেন পৃথিবীর কোনো দেশে একজন চিফ জাস্টিসকে নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করাচ্ছে, ওই ম্যাজিস্ট্রেট বসে থাকছে আর চিফ জাস্টিস হাতে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে? এই যে লজ্জা, এই যে অপমান, এই যে রাষ্ট্র ব্যবস্থা হাজার হাজার বছর ধরে তৈরি হওয়া রাষ্ট্র ব্যবস্থার প্রতি অবজ্ঞা, এটা রাষ্ট্রকে, সমাজকে, অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। এখন যদি এই মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, অন্যায় মামলা, এখান থেকে তাদেরকে বেরিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং রাষ্ট্র গঠনে যদি সুযোগ দেওয়া না হয়, তাহলে প্রতিদিন রাষ্ট্র অধপাতে যাবে, অর্থনীতি ভঙ্গুর হবে এবং একটা সময়ে বিদ্রোহ হতে হতে রাষ্ট্র ভেঙে পড়বে এবং রাষ্ট্রের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। আমরা জানি না সরকারের কানে আমাদের এই সব কথা পৌঁছবে কিনা। যদি পৌঁছে, আমাদের অনুরোধ থাকবে, এই রাষ্ট্রটি 30 লক্ষ মানুষের রক্ত, 2.5 লক্ষ নারীর ইজ্জত এবং কোটি কোটি মানুষের শ্রম এবং সাধনায় স্বাধীন হয়েছে। সেই স্বাধীন রাষ্ট্রটি গত 54 বছরে হাঁটি হাঁটি পা পা করে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছিল। সেই দেশটিকে রক্ষা করুন, ধ্বংস নয়। একজন পররাষ্ট্রমন্ত্রীর প্রধান বিবেচ্য বিষয় কি কূটনীতি, নাকি আরো ভিন্ন কোনো লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান? আজকে
মূলত এই বিষয়টি নিয়ে আলাপ করব। একটি সুসংবাদ দিতে চাই। আজকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসের একটি অন্যতম উজ্জ্বল দিন। আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম জ্বালানি লোডিং শুরু হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায়ে প্রবেশ করলো এবং সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যায় যে আগামী আগস্ট মাস থেকে বাংলাদেশের এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। একটা সময় ছিল যখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে আমাদের যেই তেজ গ্যাস কিসব আছে না, আনু মোহাম্মদ গ্রুপ, দেশ বিরোধী গ্রুপ, তারা তো বিরোধিতা করেছিলই। এমনকি বিএনপিও এই প্ল্যান্টের বিরোধিতা করেছিল। আমার মনে পড়ে যে ডক্টর মঈন খান, তিনি এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে একটি ভয়ঙ্কর প্রকল্প বলেছিলেন। কিন্তু নিয়তির এমনই খেলা যে আজকে বাংলাদেশ যখন প্রায় অর্ধেক সময় লোডশেডিং এর অন্ধকারে নিমজ্জিত থাকে, তখন অনেকটা উদ্ধার হিসেবে আসছেন শেখ হাসিনার প্রতিষ্ঠিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। এবং আজকের এই ঐতিহাসিক দিনে আমি আমাদের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, তার প্রতি কৃতজ্ঞতা। যে কথা দিয়ে শুরু করেছিলাম, ডক্টর খলিলুর রহমান, যার আরেক নাম রজার খলিল, যিনি 2001 সালে সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন সরকারে প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের কর্মকর্তা ছিলেন এই মিস্টার খলিলুর রহমান। সেখানে একটি ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেন। এই কাজ করার মধ্য দিয়ে এক সময় তিনি আমেরিকার ডিপ স্টেটের সাথে ঘনিষ্ঠ হন এবং বাংলাদেশে যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যার পোশাকি নাম রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জের ডিপ স্টেটের পক্ষ থেকে ডক্টর খলিল ডোনাল্ড লুর সাথে মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেকেই ডক্টর খলিলের নাম আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু এই ডক্টর ইউনূসের আমলে এসে তিনি আবার লাইমলাইটে চলে আসেন এবং তিনি প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন ডক্টর ইউনূসের সরকারের। পরবর্তীতে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন এবং এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে তিনি আর্মিতে সেই সময়ের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে মিলে আর্মিতে একটা মিনি কু করার চেষ্টা করেন, কিন্তু জেনারেল ওয়াকার খানের বিরোধিতার ফলে তিনি সফল হননি এবং আর্মির ভেতরে তাকে কেন্দ্র করে একটা অসন্তোষ বেড়ে উঠেছিল। কিন্তু রোহিঙ্গাদের যে হাই রিপ্রেজেন্টেটিভ ছিল, এটার জন্য তিনি বেশ কিছু হিডেন এজেন্ডা নিয়ে মাঠে নেমেছিলেন। যেমন রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার একটা ব্যাপার ছিল, তারপরে রোহিঙ্গা এই মিয়ানমার, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের নর্থ ইস্ট ফিউ স্টেটস, মিজোরাম, নাগাল্যান্ড, এইসবের মধ্য দিয়ে যে এদের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের একটা ধারা প্রবাহমান, এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথেও শোনা যায় যে ডক্টর খলিলের একটা যোগাযোগ রয়েছে। এই অবস্থায় ডক্টর খলিল সবাইকে চমকে দিয়ে ইউনূস সরকারের একমাত্র উপদেষ্টা, যিনি তারেক রহমানের মন্ত্রী পরিষদে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন এবং তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। অনেকেই অবাক হয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী হয়ে তার তৎপরতা আমরা খেয়াল করছি এবং তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে তিনি প্রার্থী হয়েছেন এবং তিনি সাইপ্রাসের প্রার্থীর সাথে জোরালো লড়াই অবতীর্ণ হয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি কিন্তু তার প্রার্থীতাকে স্ট্রংলি প্রেজেন্ট করেছেন। তার সমর্থনে রয়েছে আমেরিকা, ইউরোপের অনেক দেশ। যদিও ইন্ডিয়া আগেই সাইপ্রাসকে সমর্থন দিয়েছে, কিন্তু ইন্ডিয়াকে আমেরিকার পক্ষ থেকে একটা অনুরোধ করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে মরিশাসে ইন্ডিয়ান ফাউন্ডেশন, যে আরএসএস এর একটা সংগঠন বলা হয়, তারা
এই ইন্ডিয়ান ওশানের সিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে একটা কনফারেন্স করেছিল এবং সেখানে একই বিমানে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল গিয়েছিলেন এবং তিনি ঘন ঘন তুরস্কে যাচ্ছেন, তিনি আগামী মাসে চীনে যাবেন, অর্থাৎ তিনি জাতিসংঘের এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের জর্জ সরোস এবং তার প্রতিনিধি দল। তারা বাংলাদেশে এসেও ছিলেন, তারা দেখা করেছেন। এই জর্জ সরোস এবং একটা অংশ, ডিপ স্টেটের একটা অংশ, ডক্টর খলিলের আন্তর্জাতিক ভাবমূর্তি গড়ে তুলবার লক্ষ্যে গত 2-3 মাস ধরে কাজ করছেন। ডক্টর খলিলকে কেন এই ডিপ স্টেট সাধারণ পরিষদের সভাপতি পদে দেখতে চায়, এর পেছনের কাহিনীটা কি? ডক্টর খলিল এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন স্বার্থ প্রতিষ্ঠায় কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং যেখানে ডক্টর ইউনূস ফেল করেছেন, ডক্টর ইউনূস কিন্তু দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা দখল করেছিলেন, অ্যাটলিস্ট 5 বা 10 বছরের জন্য, কিন্তু তিনি এমন টেরিবলি ফেল করেছেন যে তাকে সবাই মিলে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন এবং আওয়ামী লীগ তো তার পেছনে লেগেই ছিল। বলা যায় যে আওয়ামী লীগের দাবির মুখে, আওয়ামী লীগের কর্মতৎপরতার মুখে ডক্টর ইউনূসকে ব্যর্থতার দায়ভার নিয়ে সরে যেতে হয়েছে। কিন্তু ডক্টর খলিল কিন্তু সেই হিসেবে ব্যর্থ হননি। তিনি যে যে মিশন নিয়ে এসেছেন তিনি সাফল্যের সাথে সেগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখন কথা উঠছে যে ডক্টর খলিল তো পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু এমনও শোনা যাচ্ছে যে বাংলাদেশে তারেক রহমান যেভাবে সরকার চালাচ্ছেন তাতে তাকে সফল বলা যাবে না। তিনি জাস্ট ক্ষমতা নিয়েছেন সেটিও বলে আমরা খুব একটা মানে কমপ্লাসেন্ট হতে পারছি না, এই কারণে যে মর্নিং শোজ দ্য ডে, তিনি দক্ষতা, সক্ষমতা এগুলো দেখাতে পারছেন না। তার যে মেধার পরিচয় ইতিমধ্যে আমরা পেয়েছি সেটিও খুব হতাশাজনক। তো বাংলাদেশে তারেক রহমান কতদিন সরকারের নেতৃত্ব দিতে পারবেন, কতদিন এই সরকার ক্ষমতায় থাকবে? সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি, সারের পরিস্থিতি, আহ, অভাব, সব মিলিয়ে অনেকেই বলছেন যে একটা দুর্ভিক্ষের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এরকম চলতে থাকলে তারেক রহমান 5 বছর কমপ্লিট করতে পারবেন কিনা, এমনকি 2 বছর কমপ্লিট করতে পারবেন কিনা, সেই বিষয়ে কিন্তু এদিকে ওদিকে আলোচনা শুরু হয়ে গেছে। এমনও হতে পারে যে তারেক রহমানকে সরিয়ে দিয়ে হয়তো আগামীতে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার বা অস্বাভাবিক সরকার ক্ষমতায় আসতে পারে, যে সরকারের প্রধান হতে পারে এই ডক্টর খলিল। এটি নিয়ে কিন্তু একটা সম্ভাবনা আছে এবং যা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডক্টর ইউনূস যে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে নিজেই নিজের 12 মাসের সিকিউরিটি ইনশিওর করেছিলেন যে তাকে এসএসএফ সিকিউরিটি দিবে, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে তারেক রহমানের সরকার এই 12 মাস কেটে 6 মাস করেছে। এই 6 মাস এর এই যে অর্ডারটা হয়েছে, এই অর্ডারটাকে চেঞ্জ করে আবার 12 মাসে রাখার জন্য ইউনূস সেন্টারের পক্ষ থেকে ডক্টর খলিলের সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু ডক্টর খলিল বলেছেন এ ব্যাপারে তার কিছু করার নেই। এদিকে ডক্টর ইউনূসের যে 12 মাস থেকে 6 মাস সিকিউরিটি কাটা হয়েছে, এটা নিয়েও কিন্তু অনেক কিছু শোনা যাচ্ছে। কেউ বলছে যে 6 মাস পরেই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, এই কারণে তার আর পরের 6 মাস এসএসএফ সিকিউরিটি নাই, তখন রাষ্ট্রপতি হিসেবে তিনি তো তার ডিফারেন্ট সিকিউরিটি পাবেন। এটা নিয়ে যখন কথা, তখন 2-3 দিন আগে ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত এই দুজন দেখা করেন এবং এই সাক্ষাৎ নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে। বলছে যে এরা কেন দেখা করলেন, এরা কি তাহলে ডক্টর ইউনূসকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী করার জন্য আলাপ করতে গিয়েছিলেন? ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করতে কথা বলতে গিয়েছিলেন? আমরা এটা নিয়ে খোঁজ নিয়ে জেনেছি এসবের কিছুই না। বেসিক্যালি ডক্টর ইউনূস অনেকদিন ধরেই বলছিলেন যে যোগাযোগ নাই, কথা নাই এই মার্কিন রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থানীয় আহ, যিনি প্রতিনিধি তাদের সাথে দেখা করার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন এবং বেসিক্যালি ডক্টর ইউনূস চাচ্ছিলেন তাদের সাথে দেখা করে তিনি বলবেন যে তার আমলে পাশ করা যে অধ্যাদেশগুলো হয়েছে সেই অধ্যাদেশগুলো যেন
তারেক রহমানের সরকার গ্রহণ করে এবং আরো কিছু তার তদবির ছিল, কিন্তু তারা সময় করে উঠতে পারেনি। তারা যখন দেখা করছে তখন অধ্যাদেশগুলোর ব্যাপারে সংসদে সিদ্ধান্ত হয়ে গেছে এবং ফলে দেখা গেছে যে এটা আসলে একটা স্রেফ সৌজন্য সাক্ষাতে পরিণত হয়েছিল। সুতরাং এটা নিয়ে আহ, মানে অনেক বেশি আকাশ কুসুম কল্পনা করবার অবকাশ নেই। ডক্টর ইউনূসের সুদিন আসার কোনো সম্ভাবনা আর দেখি না। নইলে ঈদের দিন প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মানে তার মতো একজন ভিআইপি, ভিভিআইপি বলা যায়, সে কেন 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে? তো 2.5 ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখার মধ্য দিয়ে তার প্রতি একটা মেসেজ তারেক রহমানের সরকারের কাছ থেকে স্পষ্ট হয়ে পৌঁছে দেওয়া হয়েছে যে ওইসব মানে দিবা স্বপ্ন দেখে লাভ নেই যে প্রেসিডেন্ট হবে বা আরো ব্লা ব্লা ব্লা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। নর্থ ইস্টের অনলাইন পেপার নর্থ ইস্টের একটা খবর নিয়ে দারুণ হইচই হচ্ছে বাংলাদেশে। যে যাদের ছাপা হয়েছে তাতে অনলাইন যে পোর্টালটা, ভারতবর্ষে ওই পোর্টালের কেউ দেখে না। ওটা আপনাদের ওখানেই খুব দেখা টাকা হয়, খুব চর্চা হয়। তো ওখানে একটা রিপোর্ট বেরিয়েছে যে এই যে রেজিম চেঞ্জের ব্যাপারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছিল। এই খবরটা বেরোনোর পর আমি আপনাদের বারবার বলেছি যে প্রত্যেকটি খবরের উপরে প্রত্যেকটি চ্যানেল এবং নিউজ পোর্টাল এবং আপনার যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে সব কটা কিন্তু মনিটরিং করা হয়। এই মনিটরিং করতে করতে এখন এই নর্থ ইস্ট নিউজের এই খবরটি ভারতবর্ষের মনিটরিং অথরিটির কাছে পৌঁছেছে। তারা আতা পাতা সব খুঁজেছে নর্থ ইস্টের একটা নিউজ পোর্টাল। এখন তাদের কপালে কি দুর্ভোগ হতে যাচ্ছে সেটা আমি পরে আসছি। আগে আলোচনা করি যে যারা যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরোধিতা করছে তাদের কার কি হাল হয়েছে। প্রথম বলি, 2024-এ যখন বিবিসি যখন আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে, বরাবরই তো বিবিসি ব্রিটিশ কোম্পানি হলেও বিবিসি কিন্তু আমেরিকান ডিপ স্টেটের ইশারায় চলে। তো ডিপ স্টেটের একটা অংশ কিন্তু ব্রিটেনও আছে। যখনই মোদির বিরুদ্ধে একটা তথ্যচিত্র তারা উপস্থিত করলো গুজরাটের দাঙ্গা নিয়ে, মোদিকে একদম কসাই বানিয়ে দিল। ওই যে মামলাটা, ওই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নরেন্দ্র মোদী ক্লিন চিট নিয়ে বেরিয়ে এসেছিলেন। সিবিআই এর 16 ঘন্টা টানা জেরার পর সিবিআই যে তথ্য সুপ্রিম কোর্টকে দেয়, সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে একদম তাকে নির্দোষ প্রমাণিত করে ঘোষণা করে একটা রায় দেয়। তারপর সুযোগ মতো বিবিসির দপ্তরে আয়কর হানা, তারপরে নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট যত আছে, বিবিসি কিছুদিনের জন্য দরজাই বন্ধ করে দিল। দিল্লির দরজা বিবিসি বন্ধ করে দিল। তারপর আবার অনেক অনুরোধ উপরোধ করার পর তারপরে আবার দরজা খোলা হলো। আমাদের দেশীয় চ্যানেলগুলো যেগুলো আছে, ধরুন এই রবিশ কুমার, আমি বিভিন্ন সাংবাদিকের নাম বলছি, নাম করে করে বলছি, রবিশ কুমার, বরখা দত্ত, চৌধুরী, আপনার ওর নামটা ভুলে গেলাম, প্রথম নামটা সুধীর চৌধুরী, এরকম আরো অনেকে, তাদের লাইফ বরবাদ হয়ে গিয়েছে। বরবাদ মানে একদম বরবাদ হয়ে গিয়েছে।
সুধীর চৌধুরী এক সময়তে জি নিউজে 9টার সময় একটা প্রোগ্রাম করতেন, প্রচুর দর্শক হতো। তেমনই রবিশ কুমার, তার ওই একই অবস্থা, বরখা দত্তেরও একই অবস্থা। তার থেকেও বড় ঘটনা, এনডিটিভি যিনি তৈরি করেছেন, প্রথম যিনি বানিয়েছিলেন এনডিটিভি, তার নাম হচ্ছে প্রণয় রায়। আপনারা সবাই শুনেছেন। প্রণয় রায় ছিলেন কংগ্রেসের লোক। কংগ্রেসের হয়ে প্রচার করতে গিয়ে প্রণয় রায়ের কি হলো, একদম প্রণয় রায়ের কোম্পানি, প্রণয় রায়ের হাতছাড়া হয়ে গেল। যিনি সিইও এবং মালিক ছিলেন ওই কোম্পানির, তিনি হয়ে গেলেন কোম্পানির বাইরে, এবং মুকেশ আম্বানি বা ওই আপনার যেই হোক না কেন একটা বড় গোষ্ঠী ওটা কিনে নিল। এখন তাকে রাস্তা রাস্তায় ঘুরে আমরা যেটা করি ভোটের তার নিতে হচ্ছে, জনসাধারণের রায় নিতে হচ্ছে। এই অবস্থা হচ্ছে এদের। এবং নর্থ ইস্টের ক্ষেত্রে কি হতে পারে দেখুন, আমি বলেছি বারবার বলেছি যে আমাদের দেশে আইন কেউ মানে না, কিন্তু আইনের বেড়াজালে যদি আপনি একবার জড়িয়ে পড়েন আপনার কিন্তু আর মুক্তি নেই। আপনি আমাদের এখানে ফ্রি স্পিচ, আপনি যা খুশি আপনি নরেন্দ্র মোদীকে ধরে গালি দিন, কেউ আপনাকে কিচ্ছু বলতে যাবে না, কেউ বলবে না। নরেন্দ্র মোদী তারা টুইটও করবেন না, চুপ করে থাকবেন। কিন্তু যদি আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো চক্রান্ত বা কোনো ভুল তথ্য যদি আপনি পরিবেশন করেন, তাহলে আপনার রক্ষা নেই, আপনার রক্ষা নেই। এই রবিশ কুমার থেকে আরম্ভ করে সুধীর চৌধুরী পর্যন্ত যাদের কথা আমি বললাম, তারা জেল থেকে হয়তো বেঁচে গেছেন, কিন্তু তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা আর ভবিষ্যতে করে কিছু খেতে পারেননি। এই নর্থ ইস্ট নিউজকে একটা রিজয়েন্ডার পাঠানো হচ্ছে, যে খবরটি তারা ছেপেছে ভারতকে কেন্দ্র করে। ভারত আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে, ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার রেজিম চেঞ্জ করেছে। বাংলাদেশের মানুষ যারা আজ আলোচনা করছে, তারা কিন্তু একবারও চিন্তা করে দেখলেন না যে এই রেজিম চেঞ্জটা যদি করেই ভারত, ধরে নিলাম করেছে, যদি করে তাহলে ভারত কি পেল? আপনি সেখানেই না কিছু করবেন বা সেখানে কিছু ইনভেস্ট করবেন যেখান থেকে আপনি কিছু পাবেন। ভারত বাংলাদেশ অস্থির যখন হয়ে গেল, তাহলে কি হলো? ভারতবর্ষ অস্থির হয়ে গেল। কেউ জেনে শুনে নিজের দেশকে অস্থির করে? এই সামান্য ব্যাপারটুকু কিন্তু আপনার তথাকথিত সাংবাদিক এবং আলোচক এবং ইউটিউবারদের মাথায় ঢুকলো না। তারা লম্বা লম্বা তারা সমস্ত ইউটিউবে এই নিয়ে সমস্ত প্রতিক্রিয়া নিতে লেগে গেল। যিনি করেছেন তিনি এর আগেও একটা রিপোর্ট করেছিলেন যে আওয়ামী লীগের এক নামী নেতার নাম করে একটা রিপোর্ট করেছিলেন। তারপর ফজলুর বাড়ি তার সঙ্গে একটা ইন্টারভিউতে ফজলুর বাড়ি যখন তাকে চেপে ধরেছেন যে আপনি ওনার সঙ্গে কথা বলেছিলেন, আপনি যে এইভাবে ওনাকে আপনি যে কাঠগড়ায় তুলে দিলেন, আপনি কথা বলেছিলেন, শেষে উনি বললেন না আমি কথা বলিনি। যিনি করেছেন তিনি, আমি নাম বলছি না, কারণ আমি আর শত্রুতা বাড়াতে চাই না। এমনি আমার প্রতি একটা অংশের মানুষের এত ঘৃণা আছে, সেটা আমি কমেন্ট দেখলে বুঝতে পারি। তারা এই রিপোর্টটায় কিন্তু গুজব বললেন না, অথচ আমি যখন
ওই থার্ড এপ্রিল যখন আমি বলেছিলাম 128 কোটি টাকায় শিশুদের টিকা বেচেছে আর 62 বিলিয়নে দেশ বেচেছে ইউনুস, সেই রিপোর্টটা দেখেছিল মাত্র 27,000 মানুষ। জানি এখন আপনাদের মানে কারেন্ট প্যারেন্টের অবস্থা খারাপ, ভিউজ কমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেখানেও আপনারা দেখবেন, আপনারা খুঁজে দেখবেন 3 এপ্রিল 2025, 1.5 মাস আগে, যেটা এখন আপনাদের আলোচনা হচ্ছে, এখন ইউনুস দেশ বেঁচেছে। আমি যেগুলো বলেছিলাম সেগুলোই কিন্তু হচ্ছে। আমি বলেছিলাম যে ইউনুস একদিন ওই কাঠগড়ায় উঠবে, ওই ফাঁসির দড়ি ইউনুসের গলায় চড়বে। ইউনুস যা করে যাচ্ছে তার পাপের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা তাকে ভোগ করতে হবে। আপনারা সাক্ষী আছেন, আমি বার বলে গেছি, আজকে সেই জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে। তার এসএফ নিরাপত্তা 6 মাসের জন্য, এটা হচ্ছে হলুদ কার্ড দেখানো, 6 মাসের জন্য তাকে তুলে নেওয়া, কমিয়ে দেওয়া হলো। এরপরে কি ইউনুস শুনছি বিদেশে আছে, ইউনুস কি ফিরবেন? যদি ফেরেন তাহলে আর বেরোতে পারবেন না। বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়ে উনি ফেলেছেন সেখানে একমাত্র তার শাস্তি মৃত্যুদণ্ডই হতে পারে। তো যাই হোক, আমি নর্থ ইস্ট নিউজের ব্যাপারে আবার ফিরে আসি। নর্থ ইস্ট নিউজে এখন ভারতবর্ষ একটা রিজয়েন্ডার পাঠিয়েছে। সেই রিজয়েন্ডারের সঠিক যদি উত্তর না আসে, মানে সোর্স বলতে হবে, এমন নয় যে আমি সোর্স বলবো না, কারণ মানে আন্তর্জাতিক ব্যাপার নিয়ে আপনি যদি ভারতকে মেলাইন করার চেষ্টা করেন, ভারতবর্ষের কোর্ট কিন্তু সোর্স জানতে চাইবে, এবং ভারতবর্ষের তদন্তকারী সংস্থা তারা সোর্স জানতে চাইবে। সোর্স যদি আপনি বলেন না আমি উড়ো খবর পেয়েছিলাম, আমি অমুকের কাছ থেকে খবর পেয়েছিলাম, ও কিন্তু মানবে না। যার জন্য আমি সবসময়তে সোর্সের নামটা আমি বলে দিই, অথবা এমনভাবে বলি যাতে মানুষ বুঝতে পারে যে খবরটা ওইখান থেকে এসছে। আপনারা মনে করেন সব হচ্ছে গুজব, কিচ্ছু গুজব না। গতকালকে যে পরশুদিন যেটা বলেছি, তারেক রহমান বেশি দিন দেশে থাকতে পারবেন না, অনেক আগেও বলেছিলাম, কালকে বলেছি, পরশুদিন বলেছি, ক্ষমতা অন্যের হাতে দিয়ে উনি চলে যাবেন। চারদিক দিয়ে যা চাপ আসছে, 1.5-2 মাসের মধ্যে দেখবেন তখন খবরটা তো পুরনো হয়ে যাবে। এখন তো এই মনে করিয়ে দেবো কি বলেছিলাম। 1.5-2 মাসের মধ্যে দেখবেন যে তারেক রহমান সোজা লন্ডন পাড়ি দিয়েছেন। কিভাবে পাড়ি দেবেন, কি হবে না হবে এখন তো আর বলতে পারবো না, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। আমি যেটুকু খবর পাই, যেটুকু বিশ্লেষণ করে আমার যেটা মনে হয় আমি সেটাই বলি। তো তাতে আপনারা আমার ওপরে ঘৃণা বর্ষান। আমি জানি কাদের এত ঘৃণা, যাদের গায়ে লাগছে এই কথাগুলো, যাদের গায়ে লাগে তারাই আমাকে এই সমস্ত বাজে বাজে কথা বলেন। তো নর্থ ইস্ট নিউজে যিনি করেছেন, এবং নর্থ ইস্ট অনলাইন তো থাকবে না, আমি আজকে আপনাকে বলে দিলাম, আপনাদের ওটা আর থাকবে না, অথবা কোনো কড়া শর্তের মধ্যে দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। আর যিনি করেছেন তিনি যদি তদন্তকারী সংস্থার সামনে উপযুক্ত প্রমাণ না দিতে পারেন, তাহলে তার কপালেও কিন্তু অশেষ দুর্গতি আছে। আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন। এই খবরটাও গুজব বলে আপনারা চালিয়ে দিতে পারেন, কিন্তু কিছুদিনের মধ্যে দেখবেন এই খবরটা কতটা সত্যি হতে চলেছে।
জঙ্গিদের তৎপরতা বাড়ছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়েছে 23 এপ্রিল। 25 এপ্রিল পুলিশের বিশেষ ইউনিট সিটিটিসিও বলেছে বিষয়টি নিয়ে তারা কাজ করেছেন। এর মধ্যে দেশের বাহিনীগুলোতে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির মতাদর্শীরা কাজ করছে এমন খবরও গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ্যে বলেছে, জঙ্গি হামলার আশঙ্কার কারণে পুলিশের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর দেশের 8টি বিমানবন্দরে অতি সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু এর 24 ঘন্টার মধ্যে সরকার হাই প্রোফাইল ব্যক্তিরা দিচ্ছেন পরস্পর বিরোধী বক্তব্য। পুলিশের নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 180 ডিগ্রি ঘুরে যাওয়ার মতো মন্তব্য করেছেন, দাবি করেছেন দেশে কোনো জঙ্গির তৎপরতা নেই। দর্শক, ঠিক যেমনটা শোনা যেত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখে কিংবা ওই সময়কার ডিএমপি কমিশনারের মুখে, যিনি হলি আর্টিজানের মতো নৃশংস ঘটনায়ও জঙ্গির দেখা পাননি, পেয়েছিলেন ছিনতাইকারীর সাক্ষাৎ। সালাউদ্দিন আহমেদ দেশের জঙ্গি নেই এরকম দাবি করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন দেশে জঙ্গি আছে এবং তার সরকার এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে, ঠিক যেমনটা শোনা গিয়েছিল অন্তর্বর্তী সরকার আমলে আইজিপির মুখে, যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জঙ্গি নেই বলে জোর গলায় বলতো। প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলেছেন জঙ্গি নেই, সেখানে তারই অধীনস্থ পুলিশ জঙ্গি হামলার আশঙ্কার চিঠি দিচ্ছে কেন? নতুন পুরাতন জঙ্গিদের তালিকা করতে গিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠছি বা কেন? সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য কেন দিলেন? আবার সেই বক্তব্যের পুরো বিরোধী বক্তব্য দিলেন তার সরকারের হাই প্রোফাইল একজন। বাংলাদেশের মানুষ কার কথা বিশ্বাস করবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি প্রধানমন্ত্রীর দপ্তর? তাহলে কি ধরে নিতে হবে অন্তর্বর্তী সরকারের মতোই বিএনপি সরকারেরও অনেকগুলো সরকার কাজ করছে? 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার গুলশান 2-এর হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশের 5 তরুণ। গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে তারা হত্যা করে। বিশ্বজুড়ে উগ্রপন্থার প্রসারের মধ্যে একদল তরুণের ওই আত্মঘাতী হামলা বাংলাদেশকে বদলে দিয়েছিল অনেকখানি। সেই রাতেই এর দায় স্বীকার করে আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। তবে বাংলাদেশের গোয়েন্দারা তা নাকচ করে সে সময় বলেছিল বাংলাদেশি জঙ্গিদের একটি সংগঠিত ধারাই এই হামলা চালিয়েছে, যার নাম দেওয়া হয় 90 জেএমবি। 2025 সালের 1 জুলাই অন্তর্বর্তী সরকার আমলে হলি আর্টিজানের হামলার বর্ষপূর্তিতে তখনকার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে কিসের জঙ্গি? তার দাবি ছিল বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে। ঠিক ওই সময় আইএসের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল মালয়েশিয়ার পুলিশ। এদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, কিন্তু তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তারই অনুগত ডিএমপি কমিশনারের মতো কোনো জঙ্গি দেখতে পেতেন না। গত বছরের 6 জুলাই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তবে এর মধ্যে তখন জঙ্গিদের মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কার কথা সরাসরি দূতাবাসের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়। পাল্টে যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সুর। ওই দিন জঙ্গি থাকার কথা স্বীকার করে নিয়ে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্ট গার্ডও মোতায়েন করা হয়েছিল। অবশ্য তখনকার আইজিপি বাহরুল ইসলাম বলেছিলেন বাংলাদেশে জঙ্গি নেই এমন দাবি করা যাবে না। দর্শক, দেশে জঙ্গি আছে কি নেই এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়কার এমন পরস্পর বিরোধী বক্তব্য মাত্র 2 মাসের মধ্যে বিএনপি সরকারের আমলেও ফিরে এসেছে। দেশের জঙ্গি তৎপরতা বাড়ছে এমন খবরের সূত্র হলো গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জারি করা একটি চিঠি। সেই চিঠিতে বলা হয় সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইস্তিয়াক আহমেদ সামির কাছ থেকে পাওয়া তথ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। 25 এপ্রিল জেএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা
সিটিটিসি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন এই সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা স্বীকার করেন প্রেস কনফারেন্সে। 27 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময় কঠোর নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আবার গত এক সপ্তাহ ধরে দেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দেশের বিমান বাহিনী সহ কয়েকটি বাহিনীতে সাঁড়াশি অভিযান চলছে। কমপক্ষে 40 থেকে 50 জনের মতো সন্দেহভাজন পাওয়া গেছে। এসব খবর দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও না সরকার, না স্বরাষ্ট্র, এমনকি প্রতিরক্ষা বাহিনী থেকেও কোনো প্রতিবাদ করা হয়নি। এই যখন পরিস্থিতি, তখন 28 এপ্রিল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবির্ভূত হলেন আগের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ভূমিকায়। মঙ্গলবার আগারগাঁয় কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানে এক সাংবাদিক বলেন, দেশে জঙ্গি উত্থানের বিষয়ে জানা যাচ্ছে এবং বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? তার কথার সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি জঙ্গি শব্দটিকে রিকগনাইজ করেন না। বাংলাদেশে এরকম কোনো তৎপরতা নেই বলে দাবি করে তিনি বলেন, কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী হুবহু যা বলেছেন তা হলো এরকম। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সে বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন আমাদের দেশের বর্তমান কালচারে, সেটা এখন আর নাই। দর্শক, তার মানে হলো স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি শব্দটা মুখে নিতে চান না, জঙ্গিরা বর্তমান কালচারে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। ঠিক একই রকম ভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিংবা সে সময়কার জেএমপি কমিশনার যেমনটা বলেছিলেন তার সাথে মিল খুঁজে পাওয়া যায়। যদি সেই সময় আইজিপি কিংবা ইউনূসের করা গুম কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম তখন বলেছিলেন, জঙ্গিবাদ সারা বিশ্বে একটি বাস্তব হুমকি, বাংলাদেশও এর বাইরে নাই। 2016 সালের হোলি আর্টিজানে হামলার মতো ঘটনা এর প্রমাণ। সেই একই ভূমিকায় এবার দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে। মঙ্গলবার সচিবালয়ে সরকার বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। সেখানে এক সাংবাদিক জানতে চান, গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছিলেন, দেশে আসলে জঙ্গি নেই। জঙ্গি আছে কিনা এই সরকার কি মনে করে, এবং নাশকতা যদি হয় সরকারের গোয়েন্দাদের কাছে কি ধরনের তথ্য আছে, কতখানি শঙ্কা রয়েছে সরকারের কাছে, মানে কতখানি ম্যাসাকার হতে পারে। জবাবে জাহিদুর রহমান যা বলেছেন তাতে প্রশ্ন উঠেছে, কে সত্যি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রধানমন্ত্রীর দপ্তর? সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, প্রথম কথা হচ্ছে সরকারের কাছে কতখানি তথ্য আছে এটা বলা যাবে না, এটা একটা সেন্সিটিভ তথ্য। এই তথ্যটা গোপন থাকবে, কিন্তু যেটুকু তথ্য সরকার জানিয়েছে এটা ফ্যাক্ট। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আমি দুটো এক্সট্রিমের কথা বলি, দর্শক খেয়াল করে দেখুন। জাহিদুর রহমান বলেছেন, বাংলাদেশে জঙ্গি আছে এবং সরকার, মানে সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলো, পুলিশ কিংবা বেবিচেক যা জানিয়েছে সেটি ফ্যাক্ট বা তথ্য। অথচ পুলিশের নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বর্তমান কালচারে জঙ্গি শব্দটাই নেই। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুজনের বক্তব্যের একটি মিল খুঁজে পাওয়া গেছে, সেটি হলো তারা দুজনেই মনে করেন জঙ্গি বিষয়টিকে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, ইন্টারিমের সময় এই আলাপ কেউ করার চেষ্টা করেছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম।
এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে তারা আসলে কমব্যাট করতে চান। জনাব জাহিদুর রহমান খুব পরিষ্কারভাবে বলেছেন, অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গিবাদকে অস্বীকারের নীতি তার সরকারের জন্য ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেছেন এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতা মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। তিনি বলেছেন সেই পুরনো কথা, যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি ওটার চিকিৎসা হবে না। সেজন্য তার সরকার এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে। তখন সাংবাদিক জানতে চান, 5ই আগস্টের পরে দেখা গেছে জেল থেকে অনেক কয়েদি বেরিয়ে গেছেন, অনেক জঙ্গিরাও বেরিয়ে গেছে। তারা কি অন্তর্বর্তী সরকার সময় সংগঠিত হয়েছে? জবাবে উপদেষ্টা জাহিদ বলেন, কিছু মানুষ বেরিয়েছিলেন, এখন সরকারের নিয়মিত কাজ, এটা একদম নিয়মিত কর্মকাণ্ডের বা কাজের পার্ট যে সরকার এগুলো কমব্যাট করবে। দর্শক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি ঠিক বলেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পরে 180 ডিগ্রি ঘুরে যাওয়া বক্তব্য দিলেন কেন? অন্তর্বর্তী সরকার আমলের স্বরাষ্ট্র উপদেষ্টা 2025 সালের 6 জুলাই এমন বক্তব্য দিয়ে মাত্র 4 দিনের মধ্যে বলতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশে জঙ্গি আছে। প্রশ্ন হচ্ছে, সরকার উচ্চ মহল যেখানে বলছে অন্তর্বর্তী সরকারের জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়াটা তাদের জন্য ঝুঁকি বাড়িয়েছে, যেখানে বাহিনীগুলোতে বিশেষ অভিযান চলছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কেন জঙ্গিকে জঙ্গি বলতে চান না? কেপিআইভুক্ত স্থাপনাগুলো তো এমনিতেই সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সেখানে জঙ্গি না থাকলে পুলিশ কেন ঘটা করে পত্র দিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলছে, যে পুলিশের হর্তাকর্তা সালাউদ্দিন আহমেদ নিজেই? দর্শক, অন্তর্বর্তী সরকারের সময় উচ্চ পদস্থদের এমন পরস্পর বিরোধী বক্তব্য নানা ইস্যুতে দেখা যেত। এজন্য ওই সরকারের সকালের সিদ্ধান্ত রাতে আর রাতের সিদ্ধান্ত সকালে পাল্টে যেতে দেখা যেত। প্রশ্ন উঠেছিল, অন্তর্বর্তী সরকারের মধ্যে আসলে কতগুলো সরকার ছিল? জঙ্গি, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুগুলোতে বিএনপি সরকারের দুই উচ্চ পদস্থের মধ্যে মতের আর বক্তব্যের যোজন যোজন ফারাক দেখা গেল। তবে কি অন্তর্বর্তী সরকারের মতোই বিএনপির মাত্র 2 মাসের একাধিক সরকারের বীজ তৈরি হতে শুরু করেছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার গুলশান 2 এর হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশের 5 তরুণ। গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে তারা হত্যা করে। বিশ্বজুড়ে উগ্রপন্থার প্রসারের মধ্যে একদল তরুণের ওই আত্মঘাতী হামলা বাংলাদেশকে বদলে দিয়েছিল অনেকখানি। সেই রাতেই এর দায় স্বীকার করে আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। তবে বাংলাদেশের গোয়েন্দারা তা নাকচ করে সে সময় বলেছিল বাংলাদেশি জঙ্গিদের একটি সংগঠিত ধারাই এই হামলা চালিয়েছে, যার নাম দেওয়া হয় 90 জেএমবি। 2025 সালের 1 জুলাই অন্তর্বর্তী সরকার আমলে হলি আর্টিজানের হামলার বর্ষপূর্তিতে তখনকার ডিএমপি